এইচসি ভার্মা প্রবলেম সলভিং সিরিজ রোটেশনাল মেকানিক্স প্রথম দুটো লেকচারে 1 ঘন্টা 1 ঘন্টা করে কিছু কিছু প্রবলেম করেছি। সীমন্তিনী 44 নাম্বার প্রবলেমটা দিয়েছিলে, হয়েছিল? না স্যার, ওটা তো হয়নি, মানে ওটা হয়েছে, ওটা কনসেপ্টটা আমি ঠিক বুঝতে পারছি না, হিঞ্জ ফোর্সটা কোথায় অ্যাক্ট করবে, মানে নরমাল ফোর্স। ওকে, আচ্ছা, কে কে আমার ভিডিও লেকচার দেখেছো? কে কে আমার ভিডিও লেকচার দেখেছো? আমার ভিডিও লেকচারে, অ্যাডভান্সের ভিডিও লেকচারে এই প্রবলেমটা করে দেওয়া আছে, একদম এই প্রবলেমটাই। ওকে, আচ্ছা, যাই হোক, তবু আমি প্রবলেমটা করাচ্ছি কেন? আমি, তোমরা নিশ্চয়ই জানো, আমি ক্লাসে যে প্রবলেমগুলো টেক আপ করি সেগুলো নরমাল প্রবলেম হয় না, ফর্মুলা বেস প্রবলেম হয় না, একটু কনসেপচুয়াল প্রবলেম হয়, একটু কেন ভালোই কনসেপচুয়াল প্রবলেম হয়, যেটাতে তোমরা মোটামুটি মুখ থুবড়ে পড়ো। তো যেহেতু আমি অ্যাডভান্সে করিয়েছি, অ্যাডভান্স ব্যাচে ভিডিও লেকচারে এই প্রবলেমটা টেক আপ করিয়েছি, এই প্রবলেমে ফর্মুলা দিয়ে তো প্রবলেমটা হয়েই যাবে, কিন্তু আমাকে কিছু কনসেপ্ট তোমাকে বলতে হবে, ফিজিক্যালি ব্যাপারটা রিয়েলাইজ করতে হবে, ফিজিক্যালি ব্যাপারটা রিয়েলাইজ করতে হবে। আচ্ছা দেখো, আমি এক একটা করে করছি, তোমরা স্মার্ট পিপল সব বুঝতে পারবে। দেখো, দ্য ডোর অফ এ আলমিরা, আগে আমি ডোরটা আমি ড্র করি। দেখো, এইটা হচ্ছে আলমিরার ডোর। এবার দেখো, আলমিরার ডোর ধরো এরকম আছে, আমরা যখন ভেতর থেকে কোনো জিনিসপত্র বার করি সেটাকে খুললে এইরকম হয়, তার মানে এই একটা অ্যাক্সিসের রেসপেক্টে, দেখো এই একটা অ্যাক্সিসের রেসপেক্টে এ ঘোরে, তাই তো? আচ্ছা, এবার কি বলেছে দেখো, the door is supported by two hinges situated at a distance 1 feet from the ends. Okay, if the magnitude of the force exerted by the hinges on the door are equal, এইটা বলে দিয়েছে equal, find this magnitude. Okay, এই কে কে এই প্রবলেমটা পেরেছো? কে কে এই প্রবলেমটা পেরেছো? রাজদীপ, রাজদীপ, এই প্রবলেমটা ভিডিও লেকচারে করে দেওয়া আছে। দেখো, আগে প্রথমে ড্র করো। আমার এক্সাম চলছে, আরে ভাই, এটা এক্সাম চলার সাথে কি সম্পর্ক? এটা তো আমি আমার ভিডিও লেকচার দেখতে বলেছিলাম না তোমাকে? তো সেই ভিডিও লেকচারে এই প্রবলেমটাই করে দেওয়া আছে, এই প্রবলেমটাই, এবং সেখানে ইন ডিটেইলে বলে দেওয়া আছে যে কেন, কোন দিক, মানে কেন হিঞ্জ ফোর্স গুলো এরকম লাগছে। আচ্ছা মন দিয়ে শোনো, করে দিচ্ছি, ভালো করে দেখো। এইখানে একটা হিঞ্জ আছে, এইখানে একটা হিঞ্জ আছে, রাইট? এই হিঞ্জকে ইয়ে করে এ খোলে। এবার বলেছে দ্য ডোর অফ এন আলমিরা ইজ 6 ফিট হাই এন্ড 1.5 ফিট ওয়াইড। এইটা 6 ফিট আর এইটা 1.5 ফিট। আচ্ছা, the door is supported by two hinges situated at a distance 1 feet from the ends. এই এন্ড থেকে 1 ফিট করে, এইটা এখান থেকে 1 ফিট, এইটা এখান থেকে 1 ফিট। ওকে, এবার দেখো, the door, হ্যাঁ, এটা বলে দিয়েছে 8 কেজি। দেখো, এই 8 কেজিটা, এই যে ডোরটা, এর একদম মাঝখানে এর সেন্টার অফ মাস, এই সেন্টার অফ মাস থেকে নিচের দিকে কাজ করবে 8g। দেখো, বিলকুল নিচের দিকে কাজ করবে 8g। আমি কি ঠিক বলেছি? আচ্ছা, এবারে বিউটিটা দেখো। আচ্ছা বলো তো, এই হিঞ্জটা যখন এরকম পজিশনে আছে, তখন এই হিঞ্জটা রোটেশনাল ইকুইলিব্রিয়ামেও আছে, আবার
ট্রান্সলেশন ইকুইলিব্রিয়ামেও আছে। আমি কি ঠিক বলেছি? রোটেশনাল ইকুইলিব্রিয়ামেও আছে, আবার ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামেও আছে। যখন আমি ডোরটাকে খুলিনি ডিয়ার, দেখো যখন আমি ডোরটাকে খুলিনি তখন রোটেশনাল ইকুইলিব্রিয়ামেও আছে, আবার ট্রান্সলেশন ইকুইলিব্রিয়ামেও আছে। এবার দেখো আমি এখানে যদি হিঞ্জ ফোর্স লাগে আর এখানেও যদি হিঞ্জ ফোর্স লাগে, আমি কি বলেছিলাম, হিঞ্জ ফোর্স এক্স্যাক্টলি কোন দিকে লাগছে সেটা আমরা জানি না। সেই জন্য হিঞ্জ ফোর্সটা যেদিকেই লাগুক, মনে আছে হিঞ্জ প্রবলেমে, হিঞ্জ ফোর্সটা যেদিকেই লাগুক, যে বডিতে ওই হিঞ্জ ফোর্সটা রয়েছে আমরা সেই বডির প্যারালাল আর পারপেন্ডিকুলার দুটো কম্পোনেন্টে ভেঙে নিতেই পারি। কি বললাম? প্যারালাল আর পারপেন্ডিকুলার দুটো কম্পোনেন্টে ভেঙে নিতেই পারি, রাইট? এবার দেখো আমি ধরে নিচ্ছি যে, ভালো করে দেখো, এর এই দিকে F2 আর এর এই দিকে, দেখো এই দিকে এক মিনিট, একই ব্যাপার, N2, আমি যে হিঞ্জ ফোর্সটা লাগছে সে এইভাবে কাজ করছে, ঠিক? তাহলে বলো তো এইখানে যে হিঞ্জ ফোর্সটা লাগছে R2, তার ম্যাগনিটিউড কত? √F2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার। দুর্দান্ত। আচ্ছা এখানেও তো একই হিঞ্জ ফোর্স লাগবে, একই মানে এখানেও তো হিঞ্জ ফোর্স লাগবে। এবার একটা জিনিস দেখো আমি কি করছি, আমি যদি বলি এইখানে হিঞ্জ ফোর্সটা এইরকম লাগছে, F1 N1, বলো তো ফান্ডামেন্টালি আমি কি ভুলটা করেছি? তুমি বলবে যারা না তুমি এইদিকে, মানে তাহলে অ্যাকচুয়ালি কি রেজাল্ট্যান্ট যে হিঞ্জ ফোর্সটা এখানে আমি ধরেছি এই ডিরেকশন, দুটো এক্স কম্পোনেন্ট তো দুটো ডিরেকশনে থাকবে না? হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। ভেবে দেখো আমি এখানে না ফান্ডামেন্টালি একটা জিনিস ভুল করেছি, সেটা তোমার অটোমেটিক্যালি চলে আসবে। তবু অটোমেটিক্যালি যদি আমাদের না আসে, দেখো এই পুরো বডিটা, দরজাটা, ও কি ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে আছে? বন্ধুগণ ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে আছে? আছে। এই ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে আছে না? বলো। তাহলে বলো তো এক্স অ্যাক্সিস বরাবর কি ও মুভ করছে? করছে না। ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছে? করছে না। তাহলে এবার বলো যদি ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ না করে তাহলে আমি লিখতে পারি N1 প্লাস N2 ইকুয়াল টু 8 কেজি। দেখো 8, N1 প্লাস N2 ইকুয়াল টু 8 জি। দেখো এই যে N1 আর N2। এবার একটা জিনিস দেখো, এই দিকে যদি F1 হয় আর এই F2 হয় আর এই দিকে যদি F1 হয় তাহলে নেট ফোর্স এই বডিতে ডান দিকে হবে। দেখো নেট ফোর্স এই বডিতে ডান দিকে হবে, তাহলে তো ব্যাটা চলা শুরু করবে। তাহলে হিঞ্জ ফোর্স যদি এরকম লাগে তাহলে আলমারির মানে কি বলে ডোরটা এরকম করে চলতে থাকবে। এরকম কি হয়? এরকম হয় না। তার মানে ও যদি ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে মনে করে দেখো যে, বা ভেবে দেখো, এই দুটো ফোর্স একে অপরের অপোজিটে লাগবে। এই দুটো ফোর্স একে অপরের অপোজিটে লাগবে। নেট ফোর্স 0 হতে হবে। দেখো নেট ফোর্স 0 হতে হবে। আমি কি বোঝাতে পারছি? তাহলে আমরা এই দিকে যে F1 ধরেছি সেটা ফান্ডামেন্টালি নট কারেক্ট। তাহলে আমার F1 টা কোন দিকে হবে? দেখো এই দিকে। তাহলে বলো তো ম্যাগনিটিউড ওয়াইজ F1 আর F2 এর মধ্যে কি রিলেশন?
দেখো এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এখান থেকে তো আমি এটাও বলতে পারি r1 ইকুয়াল টু রুট f1 স্কোয়ার প্লাস n1 স্কোয়ার। বাকিদের কি অবস্থা? বাকিরা কে কি বুঝতে পারছো কি পাচ্ছ না? এই ইকুয়েশন গুলো কি আমরা বুঝতে পেরেছি? দেখো তো এই ইকুয়েশন গুলো কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো, দেখো তো এই ইকুয়েশন গুলো কি আমরা বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা সীমন্তিনী, বোঝা গেছে দুটো হিঞ্জে কেন একটার অপর আরেকটার অপোজিট দিকে ফোর্স লাগবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে বলেছে ইফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্সেস এক্সার্টেড বাই দ্য হিঞ্জ অন দ্য ডোর ইজ ইকুয়াল, कोई बात नहीं, মানে এই দুটো ইকুয়াল, মানে r1 ইকুয়াল টু r2। দেখো r1 ইকুয়াল টু r2। আচ্ছা, এই পর্যন্ত যদি আমি বুঝতে পারি তাহলে আমরা আমাদের ল্যাচটা একটু মোটা হলো। আচ্ছা বলো তো, এই যে দুটো ফোর্স পেয়েছি এটা ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম না রোটেশনাল ইকুইলিব্রিয়াম? বলো, ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম না রোটেশনাল ইকুইলিব্রিয়াম? ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। এবার এই যে হিঞ্জের রেসপেক্টে এ কি ঘুরছে? না। যদি হিঞ্জের রেসপেক্টে ও না ঘোরে, মানে আরে আলমারিটা এরকম রয়েছে, ও কি এরকম করে পড়ে যায়? পড়ে না। বা এরকম করে উল্টে যায়? যায় না। তাহলে টর্ক, দেখো নেট টর্ক ও 0 হবে। আচ্ছা, এবার সুন্দর জিনিস এখান থেকে আমি বলতে চাই, কোন সিস্টেমে যদি এফ নেট 0 হয় তাহলে টর্ক নেট 0 হবে, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু কোন সিস্টেমে যদি এফ নেট 0 হয় তাহলে যে কোনো পয়েন্টের রেসপেক্টে টর্ক নেট সেম হবে। এবার রোটেশনাল ইকুইলিব্রিয়াম থেকে আমরা দেখতে পাচ্ছি টর্ক নেট 0, তাহলে এই টর্ক নেট টর্ক যেটা সেটা 0, তাহলে যে কোনো পয়েন্টের রেসপেক্টেই 0 হবে, যে কোনো পয়েন্টের রেসপেক্টেই 0 হবে। সেটা এই পয়েন্ট হতে পারে, 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 এই পয়েন্ট হতে পারে। ট্রুলি স্পিকিং, আমি সেই পয়েন্টের রেসপেক্টে নেব ক্যালকুলেশনের সুবিধার জন্য যে পয়েন্টের রেসপেক্টে আমার মিনিমাম ফোর্স, যে কটা ফোর্স সে কটা টর্ক প্রোভাইড করবে, যে কটা ফোর্স সে কটা টর্ক প্রোভাইড করবে। আমি এই পয়েন্টটাকে বলছি এ পয়েন্ট। দেখো এই পয়েন্টটাকে বলছি এ পয়েন্ট। আমি যদি টর্ক অ্যাবাউট এ ক্যালকুলেট করি তাহলে ভেবে দেখো এই এ পয়েন্টের মধ্যে দিয়ে F2 আর N2 পাস করছে। কি বললাম? এ পয়েন্টের মধ্যে দিয়ে F2 আর N2 পাস করছে, আর এইখান থেকে N1 ও পাস করছে। ঠিক শুধু F2 এই দিকে, তাহলে বলো তো, এই সরি F1 এই দিকে, তাহলে বলো তো এখান থেকে আমি F1 ইন্টু এটুকু ডিস্টেন্স কত? 4 না? স্যার 4 ফিট। 4 ফিট। এবার বলো তো এই পয়েন্টের রেসপেক্টে এই F1 ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ভেবে বলো। অ্যান্টি ক্লকওয়াইজ। বলো অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ডট নি না ক্রস নি? বারবার বলেছি, বলছে বারবার বলেছি, হ্যালো ডট নি না ক্রস নি? ডট। আচ্ছা বলো তো এই পয়েন্টের রেসপেক্টে আর কোন ফোর্সের জন্য আমার টর্ক থাকবে? এই পয়েন্টের রেসপেক্টে আর কোন ফোর্সের জন্য আমার টর্ক থাকবে? হ্যালো, 8G এর জন্য। রাইট। ভেবে দেখো এই পয়েন্টের রেসপেক্টে
এইটা এই দিকে, তার মানে কি হবে 8g ইন্টু 1.5/2 না? এইখান থেকে এইটুকু ডিস্টেন্স। আমি কি বলেছি, ফোর্স লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও, যে পয়েন্ট থেকে টর্ক ক্যালকুলেট করতে হবে সেই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করো। ওকে, আচ্ছা এবার বলো তো এই পয়েন্ট রেসপেক্টেড কি বলে, ডট না ক্রস? জলদি ক্রস হবে। এবার এইটা ইকুয়াল টু 0 হবে, ঠিক এইটাকে প্লাস হলে এইটাকে মাইনাস হতে হবে, হবে কি হবে না? হবে কি হবে না? এবার জি এর ভ্যালু 10 ধরে নাও, এখান থেকে আমাকে f1 এর ভ্যালু কত আসছে বলো, এখান থেকে আমার f1 এর ভ্যালু কত আসছে বলো? এখান থেকে আমার f1 এর ভ্যালু কত আসছে বলো, জলদি বলো। 15 আসছে। 15 একদম। আচ্ছা এবার বলো f2 কত? 15। আচ্ছা আর একটা জিনিসও বলে দিয়েছে, কি বলে দিয়েছে? if magnitude of the forces exerted by the hinge on the door are equal, magnitude of the force on the hinge are equal, ध्यान से सुनना, তার মানে বলো তো এই দুটো ইকুয়াল, যে n1 n2 গুলো ইকুয়াল হয়ে, তার মানে কি n1 আর n2 তো ইকুয়াল, তাই না? কেন, আরে f1 আর f2 যদি ইকুয়াল হয় তাহলে n1 আর n2 ইকুয়াল, যদি n1 আর n2 ইকুয়াল হয় তাহলে বলো তো এখান থেকে আমি n1 ইকুয়াল টু n2, এই দুটো ইকুয়াল টু 8g, তার মানে আমি n1 আর n2 কত পাচ্ছি? 40 পাচ্ছি। আমি কিন্তু নিউটন বলছি, জি মানে গ্রাম নয়, জি মানে জি, জি মানে বুঝতে পারছো? 40 পাচ্ছি, বাস। এবার তুমি একটা যেন 15 আর একটা যেন 40, তাহলে আর কত হবে? আর হবে √40 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, এই হবে না? এবার কেউ আমাকে ক্যালকুলেট করে বলো কত আসছে। 15 তো 43 এর কাছাকাছি আসবে, দেখো তো 43 এর কাছাকাছি আসছে কিনা। সীমন্তিনী, হ্যাঁ স্যার। 42.7 আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। 42.7 আসছে। অলমোস্ট 43, कोई बात नहीं, आंसर मिलिए नेबे। ओके चलो नेक्स्ट प्रॉब्लम 45। এই প্রবলেমটাও আমাকে দিয়েছে, কে কে দিয়েছে? অনেকেই দিয়েছে। আচ্ছা দেখো এই প্রবলেমগুলো, a uniform rod of length L rests on a smooth roller, এই যে স্মুথ রোলারের উপরে চুপচাপ বসে আছে বেটা। ফাইন্ড দ্য ফ্রিকশন কোএফিসিয়েন্ট between the ground and the lower end if the minimum angle that the rod can make with the horizontal is theta। দেখো সত্যি কথা বলতে আমি এই প্রবলেমটার জন্য প্রথমেই এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি প্রথমেই। তাহলে যদি আমি প্রথমেই এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, দেখো আচ্ছা এখানে ড্র করছি, এটা ধরো এর ফ্রি বডি ডায়াগ্রাম। এবার ফাইন্ড দ্য ফ্রিকশন কোএফিসিয়েন্ট বিটুইন দ্য গ্রাউন্ড এন্ড দ্য লোয়ার এন্ড, এইখানে মিউ নট ইকুয়াল টু 0। ওকে ভেবে দেখো এই পয়েন্টে ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, এইখানে লাগবে নর্মাল ফোর্স, দেখো এইখানে লাগবে নর্মাল ফোর্স। আমি ধরছি এটা R2, এই পয়েন্টটা 1 নাম্বার পয়েন্ট যেখানে টাচ করে আছে, এই পয়েন্টটা 2 নাম্বার পয়েন্ট। আচ্ছা কেউ বলতে পারবে এইখানে যদি R2 লাগে তার মানে এইখানে R1, এই পয়েন্টে এইটা R1, এই আমি ঠিক লিখেছি R1। R1 হচ্ছে নরমাল রিঅ্যাকশন এই পয়েন্টে, কত বলো তো কোথায় ভুলটা করেছি? স্যার ডিরেকশন, স্যার ডিরেকশন। ভেরি গুড, ডিরেকশনে কি ভুল করেছি?
ডাইরেক্টলি ওটা লম্ব হয়ে যাবে তো, কারণ এটা রোলার যেহেতু আছে। কারেক্ট। আরে বাবা, এই পয়েন্টে যদি আমার নর্মাল রিয়াকশন কাজ করে তাহলে এই বরাবর হয় বন্ধুগণ, এই বরাবর হয়, এর সাথে R1 এর সাথে পারপেন্ডিকুলার করে হয়। আচ্ছা, ট্রুলি স্পিকিং তোমরা স্মার্ট এনাফ যে এইটা ক্যালকুলেট করার জন্য এর দুটো কম্পোনেন্ট, একটা এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা। দেখো এইটা বলে দিয়েছে এইচ, তাই তো, এটা বলে দিয়েছে এইচ। ওকে, আচ্ছা এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স কত কেউ বলতে পারবে ইন টার্মস অফ থিটা আর এইচ? দেখো এইচ বাই ট্যান থিটা। ওকে, আচ্ছা এবার আমি এক এক করে করার চেষ্টা করছি, তোমরাও আমার সাথে করো। এইটা থিটা হলে এইটা 90 মাইনাস থিটা, এইটা 90 মাইনাস থিটা হলে এইটা থিটা, এইটা প্লাস এইটা 90, আবার এইটা প্লাস এইটা 90, তাহলে এইটা থিটা। দেখো দেখো এইটা থিটা। তাহলে এবার যদি আমি এর দুটো কম্পোনেন্ট করি, এইটা হবে R1 cos থিটা আর এইটা হবে R1 sin থিটা। দেখো তো বুঝতে পারছো কিনা? এইটা হবে R1 cos থিটা, এইটা হবে R1 sin থিটা। আমি কি বোঝাতে পারছি বন্ধুগণ? বন্ধুগণ বন্ধুগণ বুঝতে পারছো? আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো, এখনো আমি বেশ কিছু ফোর্স মিস করেছি, তোমরা আমাকে বলবে আমি কোন কোন ফোর্স মিস করেছি। ওয়েট আর ফ্রিকশন। সাবাস, ওয়েট লাগবে একদম মাঝখান দিয়ে mg। নেক্সট ভেবে দেখো, এই রডের ওপরে তুমি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো, ওপর দিকে R1 cos থিটা, ওপর দিকে R2, নিচের দিকে mg। তার মানে দুটো ফোর্স আছে ওপর দিকে, একটা ফোর্স আছে নিচের দিকে। তাহলে দেয়ার ইজ আ পসিবিলিটি অফ ব্যালেন্সিং দ্য ফোর্স ইন y অ্যাক্সিস ডিরেকশন, বাট x অ্যাক্সিস ডিরেকশনে শুধু R1 sin থিটা এই ডিরেকশনে কাজ করছে। তাহলে রডটার উপর যদি R1 sin থিটা এই ডিরেকশনে কাজ করে, তাহলে পুরো রডটা এইদিকে মুভ করার কথা, কিন্তু ও বলেছে যে এখানে ও ইকুইলিব্রিয়ামে রয়েছে। তার মানে নিশ্চয়ই উল্টো দিক থেকে অপোজিট দিকে কেউ একটা ফোর্স দিচ্ছে। সেই ফোর্সটা কে দিতে পারে বলতে পারবে? সেই ফোর্সটা কে দিতে পারে? একমাত্র ফ্রিকশন দিতে পারে বন্ধুগণ। একমাত্র কে দিতে পারে? ফ্রিকশন দিতে পারে। কি আমি কি ঠিক বলছি বলো? একমাত্র কে দিতে পারে বলো? ফ্রিকশন দিতে পারে। ওকে, এবার যদি ফ্রিকশন দিতে পারে তাহলে বলো তো ফ্রিকশন কোন ডিরেকশনে ফোর্সটা দেবে? আরে বাবা, এই ডিরেকশনে ফোর্সটা দেবে না, এই যে সাপ, এই সাপের ডিরেকশনে ফোর্সটা দেবে না। হ্যালো, বুঝতে পারছো কিনা বলো? আমি ধরলাম এইটা হচ্ছে এফ। আগে দেখো ফ্রি বডি ডায়াগ্রামটা বুঝতে পেরেছো কিনা? এই ফ্রি বডি ডায়াগ্রামের উপরে কিন্তু তোমাদের কেরিয়ার ডিপেন্ড করছে, মেকানিক্সের কেরিয়ার ডিপেন্ড করছে। অনেকে ভেবে নিয়েছো যে মেকানিক্সের কেরিয়ার খতম। কবির, মেকানিক্সে আর কেরিয়ার বেঁচে আছে? আরেকবার বলবেন? আমি বললাম যে তুমি নিশ্চয়ই ঘুমোচ্ছিলে। না স্যার, জেগেই আছি পুরো। ও আচ্ছা, আমি বললাম যে পুরো মেকানিক্সের career কেরিয়ারে ছিল। আর কিছু বেঁচে আছে? স্যার মানে এখন ঠিকঠাক অবস্থা, মানে খুব খারাপও না, করছি ওকে তো। ওকে, ভেরি তার গুড। আগের দিন হোয়াটসঅ্যাপে লিখে রেখেছে আমাদের অঙ্ক হচ্ছে না, রিক্সাওয়ালা হয়ে যাবো। ওকে, এই অর্ণব, হ্যাঁ স্যার বলুন। বোঝা যাচ্ছে প্রবলেম গুলো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এবার মন দিয়ে শোনো। Find the frictional coefficient between the ground and the lower end if the minimum angle that the rod can make with the horizontal. আচ্ছা, এই মিনিমাম অ্যাঙ্গেল কেন বলে দিয়েছে, কোনো আইডিয়া? এই যে মিনিমাম অ্যাঙ্গেল,
দেখো মিনিমাম অ্যাঙ্গেল কেন বলে দিয়েছে, কোনো আইডিয়া? এর থেকে বেশি হলে রডটা তো মানে ইকুইলিব্রিয়ামে থাকবে না, পড়ে যাবে। রাইট রাইট। আচ্ছা, এর থেকে বেশি হলে ইকুইলিব্রিয়ামে থাকবে না, রডটা পড়ে যাবে, এ ব্যাপারে একদম আমিও স্যাঙ্গুইন। তাহলে বলতো এই স্টেটমেন্টটা থেকে আমরা ফ্রিকশন সম্বন্ধে কি আইডিয়া করতে পারি? এই ফ্রিকশনটা লিমিটিং ফ্রিকশন। হ্যাঁ, বিলকুল সহি ভাই। ভেবে দেখো, এই পজিশনে থিটাটা মিনিমাম, দেখো মিনিমাম, মানে এর থেকে যদি আমি আরো এরকম করে দিই তাহলে এ আর ইকুইলিব্রিয়ামে থাকবে না। তার মানে এই সিচুয়েশনে এ লিমিটিং ফ্রিকশনে আছে। তার মানে লিমিটিং ফ্রিকশনে মানে এই পয়েন্টের ওপরের দিকে R2 আর এই দিকে F, তার মানে এই দিকে FL কাজ করছে, লিমিটিং ফ্রিকশন কাজ করছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, তাহলে বলো তো, প্রথমে যদি আমি ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামের কথা বলি, তাহলে FL ইকুয়াল টু R1 sin থিটা। বন্ধুগণ, FL ইকুয়াল টু R1 sin থিটা। হ্যালো, আরে ভাই, এই ডিরেকশনে যা ফোর্স এই ডিরেকশনে ওটাই ফোর্স, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, আচ্ছা আবার FL মানে হচ্ছে মিউ ইনটু R2, এই যে এই পয়েন্টটা তো আমার R2, তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি মিউ ইনটু R2 ইকুয়াল টু R1 sin থিটা। 1 নাম্বার ইকুয়েশন। দেখো দেখো, 1 নাম্বার ইকুয়েশন। আমি 100% শিওর তোমরা সবাই এটা বুঝতে পেরেছো, আমি 100% শিওর তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশন আমি কি লিখবো? সেকেন্ড ইকুয়েশন আমি কি লিখবো? R2 plus R1 cos theta equal to mg। রাইট, একবারে লিখছি। R2 ইকুয়াল টু, দেখো R2 ইকুয়াল টু ওই R2 ইকুয়াল টু, দেখো R2 ইকুয়াল টু mg মাইনাস R1 cos থিটা, mg মাইনাস R1 cos থিটা। এটা আমার সেকেন্ড ইকুয়েশন। এই দুটো আমি ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম থেকে পেলাম, এই দুটো আমি ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম থেকে পেলাম। এরপরে যেটা পাবো সেটা আমি পাবো রোটেশনাল ইকুইলিব্রিয়াম থেকে। এবার রোটেশনাল ইকুইলিব্রিয়াম থেকে যদি আমাকে পেতে হয় তাহলে ভেবে দেখো ঠিক আগের কনসেপ্ট, নেট ফোর্স 0, নেট টর্ক অ্যাবাউট এনি পয়েন্ট উইল বি সেম। নেট ফোর্স 0, নেট টর্ক অ্যাবাউট এনি পয়েন্ট উইল বি সেম। তাহলে নেট ফোর্স, নেট টর্ক অ্যাবাউট এনি পয়েন্ট, এই পয়েন্টটাকে যদি আমি এ পয়েন্ট বলি তাহলে দেখো এই এ পয়েন্টের রেসপেক্টে যদি আমি টর্ক ক্যালকুলেট করি তাহলে দেখো এই R2 আর এই FL এর জন্য থাকবে না। কার কার জন্য থাকবে? থাকবে হচ্ছে R1 cos থিটার জন্য, থাকবে হচ্ছে R1 sin থিটার জন্য, থাকবে হচ্ছে mg এর জন্য। রাইট, এই টোটালটা L, তাহলে L, তাহলে এইখান থেকে এইটুকু L/2, তাহলে এইখান থেকে এইটুকু হবে L/2 cos থিটা। ঠিক ঠিক, দেখো তো বুঝতে পারছো কিনা? ঠিক, এবার আমি এই এ পয়েন্টের রেসপেক্টে টর্ক লিখছি, এ পয়েন্টের রেসপেক্টে টর্ক লিখছি, লিখবো টর্ক, লেখো টর্ক। দেখো এ পয়েন্টের রেসপেক্টে যদি টর্ক লিখি তাহলে mg এর জন্য নিতে হবে, R1 cos থিটার জন্য নিতে হবে, R1 sin থিটার জন্য নিতে হবে। ঠিক, এবার দেখো এইখান থেকে এইটুকুর ডিসটেন্স h/tan থিটা, তাহলে R1 cos থিটা
ইন্টু এইচ বাই ট্যান থিটা। দেখো তো ঠিক ঠিক লিখেছি কিনা। আরে ভাই r1 cos থিটা ইন্টু এইচ বাই ট্যান থিটা, ঠিক। আর কিছু? এই পয়েন্টের রেসপেক্টে এই r1 cos থিটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ? বলো, ক্লকওয়াইজ না অ্যান্টি? Anti-clockwise. হ্যাঁ, Anti-clockwise. ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? Anti-clockwise. বলো তো r1 sin থিটার জন্য কি লিখবো? ওটা তো anti-clockwise করা হবে। আরে ভাই r1 sin থিটার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুটো আমার অ্যান্টি ক্লকওয়াইজ। আর কিসের জন্য থাকবে? mg ওয়েটটার জন্য থাকবে ভেরি গুড, clockwise। এমজি ওয়েটার জন্য। আচ্ছা, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ কে যদি পজিটিভ নাও নাও, এবার বলো তো এই এমজির জন্য কোন দিকে থাকবে? বলো হ্যাঁ ক্লকওয়াইজ। তাহলে এমজির জন্য কি হবে বলো তো? এমজি এল বাই টু, আচ্ছা ক্যাপিটাল এল আমি বাঁচানো, এল বাই টু কস থিটা। দেখো এইটা ক্লকওয়াইজ, তাহলে এইটা যদি প্লাস হয় এইটা প্লাস হলে এইটা মাইনাস। দেখো বুঝতে পারছো কিনা? দেখো এই দুটো বুঝতে পারছো কিনা? এই তিনটে ইকুয়েশন এখন আমাদের অত্যন্ত মাইনিউটলি দেখতে হবে। এই তিনটে ইকুয়েশন থেকেই আমাদের পুরো সিনারিওটা আসবে। এই মিউ এর ভ্যালু ক্যালকুলেট করতে বলবে, বেসিক্যালি এই তিনটে ইকুয়েশনকেই আমাকে এদিক আর ওদিক করতে হবে। ওকে, আচ্ছা আমি ক্যালকুলেশনটা একটু করার চেষ্টা করছি। দেখো এইখান থেকে আর 1 আর 2 থেকে একটু ভাবতে দাও, আর মিউ আর 2 তো মিউ ইকুয়াল টু আর, আচ্ছা দেখো তো এখান থেকে আমি লিখতে পারি মিউ ইকুয়াল টু r1 sin থিটা ডিভাইডেড বাই, হ্যাঁ একদম, এই যে r1 sin থিটা ডিভাইডেড বাই r2। দেখো r2, এই যে মিউ ইকুয়াল টু r1 sin থিটা বাই r2, r2 হচ্ছে mg মাইনাস r1 cos থিটা। একদম বিলকুল সহি। এবার আমরা এই যে এই ইকুয়েশন থেকে, যেহেতু এটা ঘুরছে না সেহেতু এইটা ইকুয়াল টু জিরো, টর্ক জিরো, এই ইকুয়েশন থেকে আমি r1 এর ভ্যালু বার করে এখানে পুট করে দেব। আমি করছি, দেখো r1 cos থিটা h sin থিটা বাই cos থিটা। কি করে করলাম? r1 cos থিটা h, tan থিটাকে লিখলাম sin থিটা বাই cos থিটা, প্লাস r1 sin থিটা h। এখান থেকে আমি r1 কমন নিলাম, sin থিটা h ইকুয়াল টু mg l বাই টু cos থিটা। এবার এখান থেকে r1 h কমন নিয়ে sin থিটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু mg l বাই টু cos থিটা। এবার এইটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমি r1 ক্যালকুলেট করতে পারি, r1 ক্যালকুলেট করতে পারি mg l বাই টু sin থিটা cos থিটা। দেখো তো এই ঠিক লিখছি, দেখো তো mg l বাই টু sin থিটা, নিচে একটা এইচ হবে না? এই দেখো তো r1 এটা ঠিক লিখেছি কিনা। এই দেখো তো এটা ঠিক লিখেছি কিনা।
একদম ঠিক লিখেছি। এবার এখান থেকে মিউ ইকুয়াল টু r1 sin থিটা, এখানে মিউ ইকুয়াল টু r1 mgl বাই 2h sin থিটা cos থিটা, এটা হচ্ছে r1, এই যে r1 sin থিটা sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই mg মাইনাস mgl বাই 2h sin থিটা cos थीटा, ओहो cos थीटा cos स्क्वायर थीटा। सही है, सही है, सही है। এখান থেকে আমার mg কাটলো, mg কাটলো, mg কাটলো, রাইট। এদিকে 2h, ওদিকে যদি আমি 2h নিয়ে যাই, এসে গেছে। তার মানে দেখো এখানে 2h নিয়ে যাচ্ছি, তার মানে l উপরে থাকছে l sin স্কয়ার থিটা cos থিটা ডিভাইডেড বাই 2h মাইনাস l থাকছে cos স্কয়ার থিটা sin থিটা। आई होप आंसर बिल्कुल सही से मिले গেছে, आई होप आंसर बिल्कुल सही से मिले গেছে। एवरीबॉडी देखो, সবাই দেখো, সবাই দেখো, সবাই দেখো, সবাই দেখো, आंसर बिल्कुल सही से मिले গেছে। দেখো 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 দেখো, সবাই দেখো ডিয়ার, মিলেছে কিনা বলো আগে। সবাই দেখো এবং বলো মিলেছে কিনা। আনসার মিলেছে। ওকে, চলো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। 55। আচ্ছা, এই প্রবলেমটা আমায় কেউ দেয়নি, এই প্রবলেমটা আমায় কেউ দেয়নি, আমি পাকাবো মেরে এই প্রবলেমটা তুলে এনেছি। কেন? প্রবলেমটা ইজি, কিন্তু এখানে আমার দুটো জিনিস একটু বলার আছে। দেখো, দুটো জিনিস একটু বলার আছে। কি বলার আছে? প্রবলেমটা একটু পড়ো তোমরা। প্রবলেমটা বলেছে দ্য হুইল অফ মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে দিয়েছে is rotating about a shaft at an angular speed 160 revolution per minute. A second wheel is set to rotation at 300 revolution per minute and is coupled to the same shaft so that both the wheels finally rotates with a common angular velocity 200 revolution per minute. Find the moment of inertia of the second one. দেখো, এই প্রবলেমটা খুব সত্যি কথা বলতে, দেখো এই প্রবলেমটা খুব সত্যি কথা বলতে ইজি। এখানে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম করতে হবে। এই প্রবলেম আমি তোমাদের ক্লাসেও করিয়েছিলাম, সেখানে মনে পড়ছে ফ্রিকশন নিয়ে একটা স্টোরি বলেছিলাম। যদি ফ্রিকশন না থাকে তাহলে একটার উপর আরেকটা ঘুরবে না। কি বললাম? একটার উপর আরেকটা ঘুরবে না। এই আমি কি বুঝতে পারছি? হ্যালো 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 হ্যালো, ফ্রিকশন না থাকলে একটার উপর আরেকটা ঘুরবে না, মনে আছে? হ্যালো, বাকিদের কি অবস্থা? অনুষ্কা, মনে পড়ছে? হ্যাঁ স্যার। একটার উপর আরেকটা যদি ফ্রিকশন না থাকে তাহলে কিন্তু ঘুরবে না। আচ্ছা, এবার দেখো, এইরকম একটা ডিস্ক আছে আর আরেকটা ডিস্ক আছে এইরকম। দেখো, এই ডিস্কটা হুইল অফ ডিস্ক মানে হুইল মোমেন্ট অফ ইনার্শিয়া I1 এটা দিয়ে দিয়েছে, ইজ রোটেটিং অ্যাবাউট আ শ্যাফট এট অ্যান অ্যাঙ্গুলার ভেলোসিটি। ধরো এ এইদিকে ওমেগা 1 এ ঘুরছে, বিলকুল সহি। আরেকটা I2, এ এইদিকে ওমেগা 2 তে ঘুরছে,
রাইট? এবার আমি কি করেছি, এই দুটো ডিস্ককে কাপল করে দিয়েছি, মানে এই একটা ডিস্ক আর এই একটা ডিস্ক, দুটো ডিস্কে একটা ডিস্কের থেকে একটা ডিস্কের আর একটা ডিস্ক বসিয়ে দিয়েছি, রাইট? দেখো এখানে বলে দেয়নি যে দুটো ডিস্কই সেম মোমেন্ট অফ ইনার্শিয়াতে ঘুরছে, এই দুটো ডিস্কই সেম সেন্সে ঘুরছে, ঠিক? দুটো ডিস্কই সেম সেন্সে ঘুরছে, মানে আমার বলার বক্তব্য, এই ডিস্কটা এই দিকে ঘুরছে কোনো অসুবিধা নেই, আর একটা ডিস্ক যে এই সেম সেন্সে ঘুরছে তার কোনো কি গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। ধরো এই দিকে ঘুরছে ওমেগা 2 তে, এই প্রবলেমটাতে এইটার জন্যই আমি টেক আপ করেছি, যদি এই ওমেগা 2 এর ডিরেকশন মানে দুটোর সেন্স একটার আরেকটার অপোজিট হয়, তাহলে কিন্তু আমাদের ফাইনাল যে আনসারটা আসবে সেটাতে দুটো চেঞ্জ হবে, কিন্তু আমাদের আনসার একটাই দেওয়া আছে, তো কোনটা দেওয়া আছে সেটা আমরা করলেই বুঝতে পারবো, কিন্তু কনসেপচুয়ালি কিন্তু আমাকে দুটোই কনসিডার করতে হবে, ঠিক? আচ্ছা, একটা ক্যালকুলেট করব যেটা আনসারে দেওয়া আছে, আর একটাও ক্যালকুলেট করব যেটা আনসারে দেওয়া নেই। ভেবে দেখো, যখন আমি এই দুটোকে কাপল করেছি, এই যে কাপল করেছি বলেছে, দেখো অকুপাই দ্য সেম শ্যাফট বোথ দ্য হুইলস, কোথায় বললাম, সেকেন্ড হুইল ইজ সেট টু রোটেট এন্ড কাপলড উইথ, এটার মানে হচ্ছে আর একটা ডিস্ক এর উপরে বসিয়ে দেওয়া হয়েছে, এবং যথারীতি এই দুটো ডিস্কেই, এই যে এইটা 1 নাম্বার ডিস্ক, এইটা ধরো 2 নাম্বার ডিস্ক, এইটা 1 নাম্বার ডিস্ক, এইটা 2 নাম্বার ডিস্ক, এই 1 নাম্বার ডিস্কের নিচেরটায় আর 2 নাম্বার ডিস্কের ওপরেরটায় আমার ফ্রিকশন রয়েছে, মানে 1 নাম্বার ডিস্কের ওপরের সারফেসে আর 2 নাম্বার ডিস্কের নিচের সারফেসে ফ্রিকশন রয়েছে, নইলে ঘুরতে পারতো না। এই পুরো প্রসেসটাকেই বলে দিয়েছে কাপলড করে রেখেছে। তার মানে ভেবে দেখো, এই দুটোকে যদি আমি একটা সিস্টেম হিসেবে কনসিডার করি, ইফ আই কনসিডার দিস টু বি আ সিঙ্গেল সিস্টেম, ট্রাস্ট মাই ওয়ার্ড, ইফ উই কনসিডার দিস টু বি আ সিঙ্গেল সিস্টেম, তাহলে এই সিস্টেমে আমার নেট টর্ক লাগছে 0, এই সিস্টেমে আমার নেট টর্ক লাগছে 0, দেখো এই সিস্টেমে আমার নেট টর্ক লাগছে 0, যদি এই সিস্টেমে আমার নেট টর্ক 0 লাগে, তাহলে আমি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম করতেই পারি। দেখো এইটা তখন হবে আমার ইনিশিয়াল সিচুয়েশন, আর এইটা হবে ফাইনাল সিচুয়েশন। এবার তোমরা আমাকে এক এক করে বলবে, ইনিশিয়াল সিচুয়েশনে এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত? I1 ওমেগা 1, এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত? I2 ওমেগা 2, ঠিক? ফাইনালি দুটো জুড়ে গেছে এবং দুটো একসাথে মুভ করছে, সেটা হচ্ছে I টিং 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 1 প্লাস I2 ইন্টু ওমেগা। এই হচ্ছে সিম্পল ফর্মুলা। এইটা দেখো আমি কখন লাগিয়েছি জানো? যখন ফার্স্ট ডিস্কটাও এইদিকে ওমেগা 1 এ ঘুরছে আর সেকেন্ড ডিস্কটাও তখন এইদিকে ওমেগা 2 তে ঘুরছে, এই সিনারিওটা যখন হয়েছে তখন আমি এইটা লাগিয়েছি। এবার তোমরা আমাকে বলো, এই যে ফার্স্ট কেসে এইটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, বা হ্যাঁ ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, যদি আমরা উপর থেকে দেখি, দেখো এইটার জন্য অ্যালং দা ওমেগা রাইট হ্যান্ডটাকে ঘোরাও, থাম্ব ওপরের দিকে দিচ্ছে, তাহলে এইটার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ওপরের দিকে, সিমিলারলি এইটার জন্য ওপরের দিকে, তাহলে আমি ধরে নিচ্ছি এও তখন এই দিকে ওমেগা দিয়েই ঘুরবে, তাহলে এরও ওপর দিকেই হবে। দেখো হবে কি হবে না? এবার তোমরা আমাকে এখানে বলতে পারবে যে কি কি গিভেন। I1 এইটা রোটেট, এটা হচ্ছে ওমেগা 1, এটা হচ্ছে ওমেগা 2, আর এটা হচ্ছে ওমেগা,
চেক করে দেখো এই পুরো ইকুয়েশনে শুধু I2 আননোন। কেউ আমাকে এখান থেকে I2 এর ভ্যালু বলতে পারবে? আমি ক্যালকুলেট করব না। somebody please tell me the value of I2. somebody please tell me the value of I2. 0.04 এইবার এখানে আমার আর একটা কথা বলার আছে, যদি যদি ফার্স্ট সিনারিওটা এইদিকেই ওমেগা 1 এ ঘুরছে, সেকেন্ড সিনারিওতে মানে ফার্স্ট সিনারিওতে যেটা করেছি সেটা ঠিকঠাক করেছি, সেকেন্ড সিনারিওতে ফার্স্ট ডিসটা এইভাবে ঘুরছে, সেকেন্ড ডিসটা এইভাবে ঘুরছে এবং ফাইনালটা এইভাবে ঘুরছে। বলতো তখন ইকুয়েশনটা কি হতো? দেখো কি বললাম বুঝলে? এই যে এটা হচ্ছে সেকেন্ড I2 সিনারিওতে, তখন I2 কি ভ্যালুটা হতো? মাইনাস হয়ে I2 Right. ভ্যালুটা মাইনাস হয়ে I1 omega 1 minus I2 omega 2 equal to I1 plus I2 into স্পার্ক কুইজের ঘাড়ের ওপরে চলে গেছে। এই আমি কি এটা বোঝাতে পেরেছি? দেখো মাইনাস হয়ে গেছে না? হ্যাঁ স্যার। তার মানে এবার তোমাদের সব ডেটা দেওয়া আছে, তোমরা এখান থেকে আমাকে বলো তো I2 এর ভ্যালু কত বেরোচ্ছে? I2 এর ভ্যালু somebody please। জলদি কালকে রোটেশনাল মেকানিক্স শেষ করব, আবার বলছি কালকে রোটেশনাল মেকানিক্স শেষ করব। ওকে, আইডিয়ালি আমি 6টা থেকে 8টা ক্লাস নেব, যদি বাই চান্স ওটা মিস করি তাহলে তো রাত্রের ক্লাসটা নেব। ঠিক, যদি আমি মিস করি তাহলে রাত্রের ক্লাসটা নেব। আইডিয়ালি আমি 6টা থেকে 8টা ক্লাস নেব। আর সকালবেলা 11টা বা 11:30 যখন আমরা ঘুম থেকে উঠতে পারবো তখন থেকে 2 ঘন্টা আমরা অ্যাডভান্সের ক্লাস করব, যেখানে আমরা কালকে কাইনেটিক থিওরি অফ গ্যাস এন্ড থার্মোডাইনামিক্স ফ্রম 426 বই থেকে সবগুলো সলভ করব। আগের দিন বোধহয় 11 পর্যন্ত হয়েছে, টোটাল 23 পর্যন্ত আছে। বাকিদের বলছি 501 নাম্বার বইয়ের যে কটা চ্যাপ্টার আছে সবগুলো স্টার্ট করে দাও সলভ করা। আমাদের এই সিভি কিন্তু অলমোস্ট এট দা এন্ডে চলে এসেছি। আমি হয়তো এই মাসের মধ্যেই বা পরের মাসের ফার্স্ট উইকেই এই সিভি শেষ করে দেব। ঠিক, এবং তারপরের মানে মার্চের আগামী 2 সপ্তাহ বা 2.5 সপ্তাহে অ্যাটলিস্ট 3 থেকে 4টে বা 5টা যদি ক্লাস নিতে পারি, সেখানে কিন্তু আমি 501 এর ওখানেও প্রায় 60 to 70% শেষ করে দেব। আমি 1 এপ্রিলের পরে 501 আর এই সিভি 11 আর টানতে চাইছি না। কেউ আমাকে এখান থেকে ক্যালকুলেট করে বলো I2 এর ভ্যালু কত এসছে? এইটাতে I2 তো মাইনাসে চলে আসছে। এক্স্যাক্টলি যেটা- মাই ডিয়ার, এটাতে I2 এটা- মাইনাসে চলে আসছে। যেটা বড় ওইটার দিকেই তো রোটেট করবে, 300টা তো বড় আছে। না, হ্যাঁ হ্যাঁ 300টা বড় আছে, তুমি ঠিকই বলেছো। এইখানেই তো আমার বলার কথা। তার মানে ভেবে দেখো, আমরা এইটা যে এইদিকে ওমেগা 1 এ ধরেছি, I2 কখনো নেগেটিভ হতে পারে না। ঠিক, এইদিকে যে ওমেগা ধরেছি সেটা ওমেগাটা কি এই দিকে হবে না উল্টো দিকে হবে? উল্টো দিকে হবে। এই বোঝা যাচ্ছে কি বললাম? হ্যালো, আচ্ছা। ঠিক ঠিক, তাহলে এইটা যদি উল্টো দিকে হয় তাহলে এইখানে একটা মাইনাস আসবে না? কি, আরে এই ওমেগাটা যদি উল্টো দিকে হয় তাহলে এইখানে একটা মাইনাস আসবে না? তাহলে এবার বলো তো ঠিক আছে কিনা? হ্যালো, এবারে বলো ঠিক আছে কিনা? জলদি জলদি জলদি, কি বললাম? দেখো, এই সেকেন্ড কেসে আমরা যদি ধরেই নিই যে এইটা ওমেগা দিয়ে এইদিকে যাচ্ছে, তাহলে দেখো I2 এর ভ্যালু নেগেটিভ আসছে। এটাই তো আমার বলার। চেক করে দেখো I2 এর ভ্যালু নেগেটিভ আসছে। তাহলে এইদিকে এ ওমেগা দিয়ে ঘুরছে না, এইদিকে ওমেগা দিয়ে ঘুরছে। এইদিকে ওমেগা দিয়ে ঘুরছে না, এইদিকে ওমেগা দিয়ে ঘুরছে। দেখো দেখো দেখো, টিং টিং টিং, এইদিকে ওমেগা দিয়ে ঘুরছে। তাহলে এইদিকে যদি ওমেগা দিয়ে ঘুরে তাহলে এইখানে একটা মাইনাস আসবে। এবার যদি মাইনাস আসে তাহলে আমাদের I2 পজিটিভ আসবে।
সেই ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করে বলো। ফার্স্ট সেই ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করে বলো। জিরো পয়েন্ট থ্রি সিক্স হোয়াট এভার, তার মানে এখান থেকে ওই 0.36 এর কাছাকাছি আসছে। তার মানে আমার কথা বুঝতে পেরেছো? এই প্রবলেমটাতে ইপ্তিশামা শুধু এই আনসারটাই দেওয়া আছে না? স্যার ওটা 0.04 হবে। কোনটা? এই ও যেটা লিখেছি, ওকে সরি, মানে 0. আরেক বলো 0.04। 0.04 এতটা কমবে? এতটা কমবে না তো। এই কেউ বলতে পারবে এটা 0.04 হবে না অন্য অন্য কিছু হবে? স্যার আনসারও তাই দেওয়া রয়েছে। ও বাবা, 0.1। আচ্ছা, এটার ইয়েটা বেশি হতে পারে, ঠিক আছে। তার মানে ইন্টু 10⁻⁻1 না? ঠিক আছে, হোয়াট এভার, যা আনসার আসবে। তার মানে বুঝতে পেরেছো, দুটো কেসে আমাদের দুটো I2 আসবে, দুটো কেসে আমাদের দুটো I2 আসবে। অর্ণবী, অর্ণবী, ও অর্ণবী, বোঝা গেছে? তার মানে আমাকে সিচুয়েশন বলে দেয়নি, আমাকে সিচুয়েশনটা দেখে প্রবলেমটা সলভ করতে হবে। যেহেতু I2 শুধু দেওয়া আছে, আমি শুধু I2 ইউজ করব, I2 ইউজ করব। আচ্ছা, এটাও তার মানে ইকুয়ালি কারেক্ট। লাস্ট প্রবলেম আজকের 59, লাস্ট প্রবলেম আজকের। A uniform rod of mass m and length L is struck at an end by a force F perpendicular to the rod for a short time interval. দেখো, এই যে শর্ট টাইম ইন্টারভেলের কথা বলা হয়েছে না, এইটা দিয়ে বেসিক্যালি আমাদের এখানে যে কনসেপ্টটাকে ডিল করা হয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ইম্পালস। কারেক্ট, ইম্পালস। সেটা আমরা অ্যাঙ্গুলার ইম্পালসও ইউজ করব এবং রোটেশন ট্রান্সলেশনাল ইম্পালসও ইউজ করব। কেন? আমি কি বলেছিলাম, ফোর্স আর টাইমের ডিউরেশন, ফোর্স আর টাইমের ইন্টারঅ্যাকশনের ফলে যে মানে যে জিনিসটা তৈরি হয় তাকে বলে ইম্পালস। সেই ইম্পালসের 99% কেসে যে টাইম ডিউরেশনটা হয় সেটা খুব কম হয়, রাইট? এবার দেখো, এই প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করছি। বিভিন্ন জিনিস বার করতে দিয়েছে, দ্য স্পিড অফ দ্য সেন্টার অফ মাস, দ্য অ্যাঙ্গুলার স্পিড অফ দ্য রড উইথ about the center of mass, the kinetic energy of the rod, the angular momentum of the rod. বাবা, এটা হাজার হাজার কোশ্চেন গো। ওকে, দেখো এইরকম আমাদের একটা টেবিল আছে, এই টেবিলের ওপরে এইরকম একটা রড আছে। দেখো, এইরকম একটা রড আছে এবং এই রডটাকে পারপেন্ডিকুলারলি এইখান থেকে হিট করা হয়েছে। এইটা ওর সেন্টার অফ মাস। দেখো, এইটা ওর সেন্টার অফ মাস, রাইট? এবার দেখো, ট্রুলি স্পিকিং, আমি যদি এই বডিটাকে একটা সিস্টেম নিই, তাহলে দেখো বডিটাতে আমার এই এফ ফোর্সটা কাজ করেছে। কি বললাম? বডিটাতে এই এফ ফোর্সটা কাজ করেছে এবং বডিটাতে যে এই এফ ফোর্সটা কাজ করেছে, সেই ফোর্স যেহেতু কাজ করেছে, তাহলে এখানে আমরা কনজারভেশন অফ লিনিয়ার হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। ওকে, যেহেতু এফ ফোর্সটা কাজ করেছে, দেখো সেই হেতু কনজারভেশন অফ
লিনিয়ার মোমেন্টাম আমরা লাগাতে পারবো না। যেহেতু কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারবো না, তাহলে আমরা ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগাবো। আবার বলছি, কি লাগাবো? ইম্পালস মোমেন্টাম থিওরেম। আচ্ছা, ইম্পালস মোমেন্টাম থিওরেম কি বলছে? ইম্পালস মোমেন্টাম থিওরেম বলছে ইম্পালস, দেখো এফ ইন্টু টি, এটা হচ্ছে ইম্পালস, এটা লিনিয়ার ইম্পালস মোমেন্টাম থিওরেম। এফ ইন্টু টি ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম, এর মাস বলে দিয়েছে এম আর লেন্থ বলে দিয়েছে এল। তাহলে সেন্টার অফ মাসটা এই দিকে ভি তে যদি মুভ করা শুরু করে, তাহলে এম ভি হচ্ছে ফাইনাল মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম জিরো। ঠিক? তাহলে স্পিড অফ দা সেন্টার অফ মাস, তাহলে সেন্টার অফ মাসের স্পিড হবে এফ ইকুয়াল টু এফ টি বাই এম। দেখো, এটা হবে সেন্টার অফ মাসের, কি বললাম, সেন্টার অফ মাসের ভেলোসিটি। ফার্স্ট এরটা হয়ে গেল। দ্য অ্যাঙ্গুলার স্পিড অফ দ্য রড অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস। এখানে যদি আমি ফোর্স দিই, তাহলে এইভাবে ঘুরতে চাইবে, দেখো এইভাবে ঘুরতে চাইবে, এবং ধরলাম ওমেগা দিয়ে ঘুরতে চাইবে। তখন আমাকে অ্যাঙ্গুলার ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগাতে হবে। তখন আমাকে অ্যাঙ্গুলার ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগাতে হবে। লিনিয়ার ইম্পালসের সাথে যদি আমি রেডিয়াসটাকে মাল্টিপ্লাই করে দিই, যেভাবে আমরা টর্ক ক্যালকুলেট করি, যেভাবে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করি, সেইভাবেই আমরা অ্যাঙ্গুলার ইম্পালস ক্যালকুলেট করব। দেখো, বি পার্ট আমি ক্যালকুলেট করছি। অ্যাঙ্গুলার ইম্পালস কত? লিনিয়ার ইম্পালস এফটি, আর এই পয়েন্টের রেসপেক্টে যদি আমি অ্যাঙ্গুলার ইম্পালস ক্যালকুলেট করি, তাহলে হবে এফটি ইন্টু এল বাই টু, এখান থেকে এইটুকু। এইটা হচ্ছে অ্যাঙ্গুলার ইম্পালস, যেটা হচ্ছে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম। চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন আমি বলছি, তখন আমি যদি এই পয়েন্টের রেসপেক্টে নিই, তাহলে এই পয়েন্টটা সেন্টার অফ মাস, সে সামনের দিকে যাচ্ছে। আমি বলেছিলাম এই রডের নিচে একটা পয়েন্ট রয়েছে, দেখো রডের নিচে একটা পয়েন্ট রয়েছে, তাহলে সেই পয়েন্টের রেসপেক্টে যদি আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করি, এই ভি এর মানে এই ট্রান্সলেশন মোশনের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো হবে। ইনিশিয়ালি রডটা রোটেট করছিল না, এখন রোটেট করছে। আই ইন্টু ওমেগা, দেখো আই ইন্টু ওমেগা, আই এর ভ্যালু কত? এম এল স্কোয়ার বাই 12। দেখো এখান থেকে আমার ওমেগা আসবে 6ft বাই ml। এটা আমার অ্যাঙ্গুলার স্পিড। দেখো এটা আমার অ্যাঙ্গুলার স্পিড। সবাই অ্যাঙ্গুলার স্পিড ক্যালকুলেট করতে পেরেছো কিনা বলো। নেক্সট চলে আসছে কাইনেটিক এনার্জি অফ দ্য রড। টোটাল কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। তুমি ভি এর ভ্যালু জানো, ওমেগার ভ্যালু জানো, হাফ এম এফটি বাই এম হোল স্কোয়ার প্লাস হাফ আই এম এল স্কোয়ার বাই 12 ওমেগা স্কোয়ার 6ft বাই ml। দেখো 6ft বাই ml হোল স্কোয়ার, দেখো 6ft বাই ml হোল স্কোয়ার। এবার তোমরা এইটাকে ক্যালকুলেট করো, সবাই ক্যালকুলেট করো, করে বলো তো 2f স্কোয়ার টি স্কোয়ার বাই m আসছে কিনা।
এই দেখো তো এটা আসছে কিনা কাইনেটিক এনার্জি। এভরিবডি, আমরা অলমোস্ট পৌঁছে গেছি এট দ্য এন্ড। দেখো তো এটা আসছে কিনা, এটাকে ক্যালকুলেট করো তাহলেই হয়ে যাবে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এটাই আসছে হ্যাঁ স্যার ওটাই আসছে। একদম। দেখো একদম ক্যালকুলেশন খুব ইজি। ওকে, ডি সি হয়ে গেছে। দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য রড অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস আফটার দ্য ফোর্স হ্যাজ স্টপড টু অ্যাক্ট। কি বলেছে দেখো, দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য রড অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস after the force had stopped to act. Assume that T is so small that the rod doesn't appreciably change its direction while the force. আচ্ছা দেখো ডি পার্টে আমি যদি অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বলি, কার রেসপেক্টে বলেছে বলো? The angular momentum of the rod about the center of mass of rod after the force had stopped. Center of mass. Angular momentum of the rod about the center of mass. আচ্ছা, সেন্টার অফ মাসের রেসপেক্টে আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে দিয়েছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে দিয়েছে। এটা ওখানেই তো হয়েছে FLT/2, যেটা ফার্স্ট ইয়ারে পড়েছিলেন। কোথায় বলো তো FLT/2? এই যে আই মানে যেটা আই ওমেগা ফার্স্টে তো 0, তাহলে আই ওমেগা এর তো অ্যাঙ্গুলার ইম্পালসের সাথে সমান হয়ে যাবে। সেইটাই ভাবছি। দেখো 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 অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য রড অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস। দেখো এখানেই করবি। দেখো সেন্টার অফ মাসে যদি বসে থাকি তাহলে সে নিজেকে সামনের দিকে ট্রান্সলেট করতে দেখবে না, ঠিক? শুধু মানে এই রডটাকে ঘুরতে দেখবে। কততে ঘুরতে দেখবে? ওমেগা দিয়ে। তাহলে আই ইন্টু ওমেগা হবে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, রাইট? ট্রান্সলেশনের জন্য কিছু হবে না, পুরোটাই রোটেশনের জন্য। এবং সেটা আমি অলরেডি ক্যালকুলেট করেছি, FLT/2। দেখো FLT/2। এই তোমরা একবার আনসার দেখো তো, FL2/2ই থাকবে। এই আনসার দেখে বলো তো। ও এখানেই তো আমি করেছি, আনসার তো টিকটুকে এনেছি একদম। এই যে হ্যাঁ FLT/2, একদম 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 পারফেক্ট পারফেক্ট ডিয়ার। চলো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আমরা কালকে রোটেশনাল মেকানিক্স শেষ করব আর প্রথম 30টা SHM এর প্রবলেম ট্রাই করব। ওকে চলো।